সরকার পতন করাই দিয়েছি আমরা। এখন আপনারা এনজিও মার্কা সরকার করে আপনারা ভাগ বাটোয়ারার ক্ষেত্র বসাবেন। সরকার যেমন গঠন করেছি নামাইতেও বেশি সময় লাগবে না। ছাত্র শিবির অবশ্যই একটা সন্ত্রাসী সংগঠন, একটা অগণতান্ত্রিক সংগঠন। ছাত্রলীগ থেকে তারা ছাত্র শিবির হয়েছে, ভিতরে ভিতরে কিন্তু তারা বাংলাদেশকে ধারণ করেন না। লাভালাভি বেশি করবা না, 12 কোটিতে গাছের গোড়া আসতে নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। গোয়েন্দা সংস্থাও জানতো না, ছাত্রলীগও জানতো না, তো আমরা কে, আমরা কিভাবে জানবো? এবং তিনি যে শিবিরের একজন সেটি আমরা জানতাম না। অবশ্যই সাধারণ ছাত্রদের মনে ছাত্র রাজনীতির যে ট্রমা সেটি দূর হবে। তাদের এই প্রকাশ্যে আসাটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি। ঢাকা ছাত্র রাজনীতি হবে ডাকসুকে কেন্দ্র করে। দেশের জন্য যদি জীবন দিতে হয় সবচেয়ে পরীক্ষিত সৈনিক হচ্ছে শিবির। আর আমি কখনো ছাত্রলীগের সাথে ছিলাম না, ছাত্রলীগ কোনো পোস্ট আমার নাই। রাষ্ট্রকে সংস্কার করতে চাই, আমাদের ক্যাম্পাসগুলোকে আমরা নতুনভাবে বিনির্মাণ করতে চাই। শিবির আমরা আপনাদের মতো একজন মানুষ, আমরা সাধারণ মানুষ। আমরা এবং যারা সেকুলার আছে এবং শাহবাগী আছে তারা কিন্তু কখনোই পছন্দ করবে না। যারা আসলে পোশাকের স্বাধীনতা চায় তারা কিন্তু কখনো এই ছাত্র শিবিরকে পছন্দ করবে না। কেননা ছাত্র শিবিরে আপনার আসতে গেলে কত পরিমাণের ক্রাইটেরিয়া আছে, ইউ হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দিস, যে কতগুলো রুলস এন্ড রেগুলেশন শেষ করে তারপর কিন্তু সে ছাত্র শিবিরে যেতে পারে। কিন্তু বন্ধুরা আজকের ভিডিওটি খুবই চাঞ্চল্যকর হতে চলেছে, কেননা ছাত্র শিবিরকে যারা দেখতে পায় না আপনারা দেখুন তাদের বিরুদ্ধে কিভাবে কথা বলতেছে। তবে ছাত্র শিবির বাংলাদেশের মধ্যে সবচেয়ে নিপীড়িত নির্যাতিত যদি কোনো দল যদি বাংলাদেশের মধ্যে থাকে সেটা হচ্ছে ছাত্র শিবির এবং জামাত ইসলাম। তাদেরকে মানে ফাঁসির উপর ফাঁসি দেওয়া হয়েছে বড় বড় নেতাদেরকে ধরে ধরে। জানো ছাত্র শিবিররা কোনো হুঙ্কার দিলেই শেখ হাসিনা ভয় পেয়ে যেত, আর ভয় পেলেই যাকে দরকার আসলে দমানো তাকে দমায় দিতেন। তিনি কোনো রকম এখানে সিম্পিতি দেখাননি, তাদের কষ্ট দেখেনি, তিনি ডিরেক্ট তাদেরকে ফাঁসি এবং বিভিন্ন আয়না ঘরে বিভিন্ন জায়গায় গুম, মানে এইরকম একটি অরাজকতা চালিয়েছেন শেখ হাসিনা। আর তাদের বিরুদ্ধে এখানে কিন্তু ছাত্র শিবির একটা ব্যাপক কিন্তু ভূমিকা রাখতে পারে এই যে আন্দোলনটা ঘটে গেল। সন্দীপ ভাই আজকে আপনারা তাদের কথা শুনবো এবং ছাত্র শিবিরের কথা শুনবো, যেটা ঢাকা ইউনিভার্সিটিতে তিনি আসলে হঠাৎ করে সভাপতি, তিনি এটা জানার পর সবে হতবাক হয়ে গেছে, কিন্তু তারা একটা বক্তব্য দিলেন, এই ব্যাপারটা শুনতে হবে। এবং সেকুলার যারা শাহবাগী আছে তারা কি বলতেছেন সেই ব্যাপারটি আপনাদেরকে দেখাবো। তাই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চলুন আমরা সেই ভিডিওটি একটু দেখে আসি। ছাত্র শিবির অবশ্যই একটা সন্ত্রাসী সংগঠন, একটা অগণতান্ত্রিক সংগঠন। ছাত্রলীগ থেকে তারা ছাত্র শিবির হয়েছে, ভিতরে ভিতরে কিন্তু তারা বাংলাদেশকে ধারণ করেন না। এই সংগঠনকে সামনে আনার কোনো প্রয়োজনই নেই, বরং তাদেরকে নিষিদ্ধ করারই প্রয়োজন। প্রথমত এটা ইসলামী ছাত্র সংঘ ছিল মুক্তিযুদ্ধের আগে, এবং এই ইসলামী ছাত্র সংঘ দিয়েই হচ্ছে জামাতে ইসলামী ওই সময় আলবদর বাহিনী গঠন করে বুদ্ধিজীবী হত্যা সহ বিভিন্ন রকম ন্যাক্কারজনক কাজ তারা করেছে। অর্থাৎ ছাত্র শিবির হোক কিংবা ওই আগেকার দিনের সেই ছাত্র সংঘ, তারা এখন মুখে যদি বলেও যে তারা বাংলাদেশে ধারণ করে, মাথায় বাংলাদেশের পতাকা যাই করুক না কেন, ভিতরে ভিতরে কিন্তু তারা বাংলাদেশকে ধারণ করেন না। প্রথমত বিষয়টা হচ্ছে এইটা। না হলে আপনারা দেখবেন যে 5 আগস্টের পর থেকে একটা প্রচারণা, দ্বিতীয় স্বাধীনতা, তারপরে জাতীয় সঙ্গীত, তারপর এই জাতীয় পতাকা নিয়েও বিভিন্ন রকম ডিবেট উঠেছে। এই ডিবেটগুলো কারা ওঠায়? এই ধরনের আন্ডারগ্রাউন্ড পলিটিক্সের যে দলগুলো। এখন আমরা শিবিরের অর্থে যেটা বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ বাংলাদেশের কোথাওই কোনো ধর্মভিত্তিক রাজনীতি চলবে না, এবং রাজনীতিতে ধর্মের ব্যবহারও নিষিদ্ধ করতে হবে। কেন করতে হবে? এবং সেটা আমরা জানি, ছাত্র শিবির একটা অগণতান্ত্রিক সংগঠন। একটা গণতান্ত্রিক দেশ যদি আমার নির্মাণ করতে হয়, তাহলে গণতন্ত্রের নাম করে আমি কোনো অগণতান্ত্রিক দলকে আমার এখানে স্পেস দিতে পারি না। প্রথমত ছাত্র শিবিরের যে গঠন কাঠামো সেটা পুরোটাই অগণতান্ত্রিক একটা গঠন কাঠামো, এবং এখানে একটা বিষয়ে আবদ্ধ থেকে সেই বিষয়টাকে এখানে চাপিয়ে দেওয়ার একটা মনোবৃত্তি কিন্তু তাদের ভিতরে আছে। এখন ছাত্রলীগ থেকে তারা ছাত্র শিবির হয়েছে, সেটা তাদের সাংগঠনিক আমি যদি বলি স্ট্র্যাটেজিক। ছাত্রলীগের যে শিবির থাকবে না সেটা অসম্ভব কোনো বিষয় না, অবশ্যই শিবির থাকবে, এবং সময় সুযোগ বুঝে শিবির আত্মপ্রকাশ করবে। এবং আপনি দেখবেন যে এই যে ছাত্র রাজনীতি বিরোধী যে কথাবার্তা যেটা চলছে, সেটা করলে কার লাভ? এই ধরনের আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করা, এই ধরনের মৌলবাদী সংগঠন করা, এই ছাত্র সংগঠনগুলোরই লাভ আছে, তাদের রাজনৈতিক দলগুলোরই লাভ আছে। তাহলে আমরা যেমন বলছি যে ছাত্র রাজনীতি বন্ধ করা যাবে না, এবং বিশেষ করে প্রগতিশীল যে ছাত্র রাজনীতি সেটাকে অবশ্যই চর্চায় আনতে হবে, কিন্তু এইটাকে বন্ধ করে দিয়ে আপনি যদি ওই একটা সন্ত্রাসী সংগঠনকে নিয়ে আসেন, শিবির অবশ্যই একটা সন্ত্রাসী সংগঠন। কারণ আমরা জানি যে 90 এবং তার পূর্ববর্তী সময়গুলোতে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গুলোতে তারা কিভাবে ছাত্রদেরকে হত্যা করেছে। ফলে এই ছাত্র রাজনীতি বন্ধ করার মধ্যে দিয়ে এই সংগঠনকে সামনে আনার কোনো প্রয়োজনই নেই, বরং তাদেরকে নিষিদ্ধ করারই প্রয়োজন। সকল বৈধ দল রাজনীতি করুক,
এবং হচ্ছে ছাত্র রাজনীতির এতদিন যে ধারাবাহিকতা চলে এসেছে সেখানে সকল রাজনৈতিক দলের যদি সকল ছাত্র রাজনীতি করতে পারতো তাহলে হয়তো ক্যাম্পাসের এরকম পরিস্থিতি হইতো না। এখানে একদলীয় একচেটিয়া রাজনীতি ছিল। ছাত্রলীগ ক্যাম্পাসে এক ধরনের ফ্যাসিজম কায়েম করেছে, তাদের কথার বাইরেই কিছু হইতো না, যার কারণে হচ্ছে বিভিন্ন দল ক্যাম্পাসে প্রবেশ করতে পারতো না। তবে এভাবে গোপনে না থেকে প্রকাশ্য রাজনীতিকে আমরা সবসময় সাধুবাদ জানাই। আমরা মনে করি যে ছাত্র শিবির যারা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যারা আছে তারা প্রকাশ্য রাজনীতি করবে এবং এই দেশের জন্য রাজনীতি করবে। ছাত্র শিবিরের যে রাজনীতি প্রকাশ্যে আসার পরে বৈষম্য বিরোধী আন্দোলনের যারা সমন্বয়ক ছিল তারা কি অস্বস্তি ভোগ করছে কি? না, অস্বস্তি বোধ করার তো কিছুই নেই। হচ্ছে যারা রাজনীতি করবে সকলেই আসবে। তবে হচ্ছে আমরা জানতাম না যে ওরা হচ্ছে উনি ছাত্র শিবিরের কেউ, যেহেতু দেখেন গোয়েন্দা সংস্থাও জানতো না, ছাত্রলীগও জানতো না, তো আমরা কীভাবে জানবো? সাধারণ শিক্ষার্থী হিসেবে ওনারাও আমাদের সাথে কাজ করেছেন, আমরা দেখেছি, আমাদের পাশে ছিলেন, আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবেই গ্রহণ করেছি। তো হচ্ছে আমাদের কাছে বিভিন্ন দলের মানুষজন যারা এসেছে, ছাত্র দল থেকেও অনেকজন আছে, বাম দলগুলো থেকে এসেছিল, সকলে তাদের রাজনৈতিক পরিচয় উঠতে গিয়ে একজন শিক্ষার্থী হিসেবে তারা এই আন্দোলনটা করেছে। বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা একটা বিষয় নিয়ে কাজ করেছে, সেটি হচ্ছে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। ছাত্র শিবিরের রাজনীতি এবং এই তাদের অবস্থান প্রকাশের মাধ্যমে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা তারা কি মাধুর্য হারিয়ে ফেলবে? আমি বুঝতে পারিনি যে হচ্ছে একটা রাজনৈতিক দলের প্রকাশের মধ্য দিয়ে, তাদের নেতাদের প্রকাশের মধ্য দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন মাধুর্য হারাবে? তারা বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য কাজ করছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সকল দল মতের মানুষদের নিয়ে কাজ করছে, এটা সকলের সমন্বিত প্ল্যাটফর্ম। এখানে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পক্ষ থেকে যে 9 দফা দিয়েছে, সেই 9 দফার একটা দফা ছিল হচ্ছে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থাকবে না, এবং সেই মতে সকল দল মতের মানুষ ঐক্যমত হয়ে এই আন্দোলনটা করেছে, 9 দফার ভিত্তিতে আন্দোলনটা করেছে। ছাত্রদল এটাতে সাই দিয়েছে। ছাত্র রাজনীতি হবে ডাকসুকে কেন্দ্র করে। দেশের জন্য যদি জীবন দিতে হয় সবচেয়ে পরীক্ষিত সৈনিক হচ্ছে শিবির। আর আমি কখনো ছাত্রলীগের সাথে ছিলাম না, ছাত্রলীগ কোনো পোস্ট আমার নাই। রাষ্ট্রকে সংস্কার করতে চাই, আমাদের ক্যাম্পাসগুলোকে আমরা নতুনভাবে বিনির্মাণ করতে চাই। শিবির আমরা আপনাদের মতো একজন মানুষ, আমরা সাধারণ মানুষ, আমরা আপনাদের কথাগুলো বলতে চাই। 1977 সালের 6 ফেব্রুয়ারি বাংলা ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে প্রতিষ্ঠিত হয়েছে। এরপর থেকে 2024 সালের আজ পর্যন্ত শিবিরের সবসময় কার্যক্রম চলমান ছিল। গত 16 বছরে আওয়ামী লীগের এবং ছাত্রলীগের যে ফ্যাসিস্ট শাসন ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় যদি আপনারা দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির সন্দেহে যখন কাউকে পেয়েছে তারা প্রথমে নির্মমভাবে নির্যাতন করেছে। নির্যাতন করার পর হল থেকে বের করে দিয়ে থানায় দিয়েছে এবং শিবিরকে দানব আকারে এই সমাজের কাছে তারা হাজির করেছে। শিবিরের সব ধরনের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে। শিবির যে একজন মানুষ, এই মানুষের যে ন্যূনতম অধিকার, সে অধিকার পর্যন্ত ছিল না। সে কারণে আমরা বাধ্য হয়ে আমাদের পাবলিকলি আমাদের কাজগুলো করতে পারিনি, কিন্তু সাধারণ শিক্ষার্থীদের যে দাবি দাওয়াগুলো, সাধারণ শিক্ষার্থীদের যে প্রত্যাশাগুলো ছিল, সে আলোকে আমরা সবসময় তাদের সাথেই ছিলাম। আর আমি কখনো ছাত্রলীগের সাথে ছিলাম না, ছাত্রলীগ কোনো পোস্ট আমার নাই। শিবির কি সত্যি মানুষের রক কাটতো বা রক কাটে, বা শিবির কি সত্যিই জঙ্গি? আমি কখনো দেখিনি, আমি আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি কখনো দেখি নাই শিবির কারো রক কাটতে, অথবা আমার যারা নেতা ছিল, দায়িত্বশীল ছিল, তাদেরকেও কখনো আমি দেখিনি। এটা সম্পূর্ণ একটা প্রপাগান্ডা। একটা হচ্ছে দীর্ঘদিন ধরে যে ফ্যাসিস্ট যারা ছিল তারা এই ধরনের একটা প্রপাগান্ডা তৈরি করে মানুষের মাঝে একটা ভয়ের সংস্কৃতি, ভয় তারা হচ্ছে ঢুকিয়ে দিয়েছে। যে শিবিরকেই কেন এত বড় করে টার্গেট করা হয়েছে? কেন পুরো দেশ এবং জাতি বিশ্বের কাছে শিবিরকে একটা নিষিদ্ধ সংগঠন, জঙ্গি হিসেবে কেন তাদেরকে পরিচয় করানো হয়েছে? এর পেছনে ঘটনাটা কি? অন্যান্য তো আরও রাজনৈতিক দল আছে, কিন্তু শিবিরই কেন? আচ্ছা, ফ্যাসিস্টদের নেচারটা হচ্ছে এমন, তারা যে কাউকে যখন তাদের শত্রুকে তারা আইডেন্টিফাই করে, তারা হচ্ছে তাকে দানব আকারে হাজির করা। তো তারা মনে করেছে এই দেশের সবচেয়ে দেশপ্রেমিক নাগরিক হচ্ছে শিবির। দেশের জন্য যদি জীবন দিতে হয় সবচেয়ে পরীক্ষিত সৈনিক হচ্ছে শিবির। ওই জায়গা থেকে তারা টার্গেট করে, শিবিরকে টার্গেট করে তারা বিভিন্নভাবে প্রপাগান্ডা চালিয়েছে। ওই জায়গা থেকে তারা শিবির ব্যাপারে এই ধরনের নেগেটিভিটিগুলো ছড়িয়েছে। তো আমরা ছাত্র সমাজে, দেশের ছাত্র জনতা, তারা তাদের কাছে এগুলো হাসির পাত্র হয়ে গেছে। শিবির যে জঙ্গি, শিবির রক কাটা, অথবা শিবিরের ব্যাপারে যে বিভিন্ন ধরনের নেগেটিভিটি আছে, আমরা এই দেশের ছাত্র জনতার কাছে বলতে চাই, শিবির আমরা আপনাদের মতো একজন মানুষ, আমরা সাধারণ মানুষ, আমরা আপনাদের কথাগুলো বলতে চাই। আমরা আপনাদের মত প্রকাশের স্বাধীনতা নিয়ে গত দীর্ঘ
আওয়ামী লীগের কিছু নেতাকর্মী ঠিক এভাবেই আসলে মানুষের কাছে বোঝাতে চাচ্ছেন যে আসলে বিএনপি নাকি চর মারলেন আমিরকে, অর্থাৎ জামাত ইসলামের আমিরকে চর মারছেন। অথচ এই ভিডিওটি যারা ফুল ভিডিওটি দেখলেন তারা তো বুঝতে পারছেন এখানে আসলে সিচুয়েশনটা কিরকম ক্রিয়েট হয়েছিল। সেখানে খুব সৌহার্দ্যপূর্ণ একটা আচরণ করেছিলেন জামাতের আমির, কিন্তু এই ব্যাপারটাকে ঘুরিয়ে পেঁচিয়ে শুধুমাত্র স্ক্রিনশটটি নিয়ে বিভিন্ন জায়গায় এরকম কুত্তালি যারা রয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছে তারা কিন্তু এটাকে ছড়িয়ে দিচ্ছে। বাট এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে এটা টোটালি ফেক এবং রং ছিল। সন্তোষ ভিউয়ার্স, আপনারা সকলেই জানেন যে ছাত্র শিবির বাংলাদেশের মধ্যে তারা একটা যে রাজনৈতিক কার্যকলাপ করতেছে তারা কিন্তু ইসলামিক লাইনেই রাজনীতি করতেছেন, এবং আমরা আশা করব বাংলাদেশের মধ্যে পরবর্তী যদি কোনো সরকার ভালো মতো বাংলাদেশকে দেখতে পারে সেটা নিঃসন্দেহে আমরা ছাত্র শিবিরকে ধরতে পারি এবং জামাত ইসলামকে ধরতে পারি। কেননা তাদের যে ক্রাইটেরিয়া রয়েছে সেখানে কোনো রকম খুনি, তারপর হচ্ছে বিভিন্ন রকম হত্যাকারী সেখানে কিন্তু জায়গা নেই ভাই। এখানে ইসলামিক শিক্ষা দেওয়া হয়, এখানে খুন গুম করার জন্য নয়। অনেকেই আমির যখন ক্ষমা করে দিলেন যে আওয়ামী লীগের সবাইকে ক্ষমা করে দেওয়া হলো, সেখানে ক্ষমা করে দিলেন, এটা নিয়ে কিন্তু একদল ব্যক্তি এটাকে নিয়ে খুবই মানে নাচানাচি শুরু করছেন, কেন ক্ষমা করবেন। কিন্তু আসলে অ্যাকচুয়ালি যদি আপনারা আসলে ইসলামকে ফলো করেন, ইসলামে কিন্তু আসলে কোনোভাবে এটা বলতে পারেন না যে আসলে আরেকজন আপনাকে হত্যা করেছে তাকে তার উত্তর হচ্ছে তাকে হত্যা করতে হবে, এরকম কিন্তু কিছুই না। ক্ষমা করে দেওয়া একটা মহৎ গুণ, এটা আমরা সকলে জানি। তবে জামাতের আমির এই যে ক্ষমা করে দিলেন এটা কিন্তু খুব ভালো একটি ডিসিশন নিয়েছেন। কিন্তু বন্ধুরা, এখন অনেকেই এই ব্যাপারটি নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা বলেছেন, এই ব্যাপারটা আসলে বেফাস কথা আমি মনে করব। কেননা তারা এমনও কথা বলেছেন যে ক্ষেত্রে যদি কাউকে তারা আঘাত করে থাকে, তারা যদি স্টেপ নিতে চায় সেক্ষেত্রে জামাত ইসলাম তাদেরকে সাপোর্ট করবে। এই ব্যাপারটা কিন্তু আমার অ্যাকচুয়ালি ভালো লেগেছে। তো বন্ধুরা, আপনারা এই ব্যাপারটা নিয়ে কি বলেন? আসলে জামাতে ইসলামের আমির তিনি কি আসলে ভুল করেছেন, ভুল বক্তব্য দিয়েছিলেন সেই দিন, তাদেরকে ক্ষমা করে? এই ব্যাপার নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদের কমেন্টস জানিয়ে দিন। আজকে ভিডিও পর্যন্তই। চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন, বন্ধু হয়ে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।